আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে ভেক্টর অধ্যায়ের যে সর্বশেষ পার্ট মানে পার্ট 3 সেটা নিয়ে আজকে এই ভেক্টর অধ্যায় তোমাদেরকে শেষ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তারই উপর ভিত্তি করে আজকে তোমাদের সামনে আসা। প্রথমেই বলতে চাই যে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে তোমাদের একটা লিংক দেওয়া হয়েছে, সেই লিংকে প্রবেশ করে তোমরা একটা গ্রুপে অ্যাড হয়ে যাও। এই গ্রুপটা খোলা হয়েছে এই কারণেই মূলত যে হচ্ছে তোমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষা, এই নার্সিং ভর্তি পরীক্ষার যে যত সকল আপডেট তথ্য ভর্তি সম্পর্কিত হোক প্লাস গাইডলাইন মূলক সকল তথ্যই কিন্তু এখানে সরবরাহ করা হবে। এর সাথে যুক্ত থাকলে তোমরা এখান থেকে অনেকগুলো তথ্য পেয়ে উপকৃত হবে। সুতরাং তোমার প্রতি একটা অনুরোধ থাকবে, তোমরা এই গ্রুপে অ্যাড হয়ে যাও। এখন আসো আমি ভেক্টরের যে আগে কিন্তু দুইটা ভিডিও হয়ে গেছে ভেক্টর অধ্যায়ের উপর, আজকে আমি 3 নম্বর পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় তোমাদেরকে অবগত করব। ফার্স্ট অফ অল ক্রোধ, ভেক্টরের যে ক্রোধ গুণন আছে সেটা ব্যাখ্যা করব। তারপরে কাল্ক আসবে, তারপর আমাদের ডাইভারজেন্স আসবে। সেখান থেকে আমরা এখান থেকে আমরা ডাইভারজেন্স, তারপর থেকে আমরা সেখান থেকে আমরা মনে করো কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এবং কয়েকটা বেসিক তথ্য এখান থেকে আমরা জানার চেষ্টা করব। আসলে কাল থেকে কয়েকটা সম্পর্ক জানবো, প্লাস গ্রেডিয়েন্ট থেকে কিছু সম্পর্ক জানবো। সুতরাং এখান থেকে আমরা কয়েকটা তথ্য তোমাদেরকে জানান দেওয়ার জন্য আজকে এখানে আসা। এই যে পার্ট 3 তোমাদের নার্সিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে অনেক শর্টকাট বা অনেক যে পেঁচানো কোশ্চেন করা যাইতে পারে। সেই হিসেবে এখান থেকে তোমাদের সামনে আসা। দেখো, প্রথমে আমি ক্রোধ গুণন থেকে যে বিষয়টা আসে, ক্রোধ গুণন মানে কি? ত্বরিত গুণন মানে হচ্ছে এখান থেকে বোঝায় যে ত্বরিত ক্রোধ গুণন অর্থাৎ তিনটা ভেক্টরের গুণফল। কয়টা ভেক্টর? তিনটা ভেক্টর। অর্থাৎ তোমাদেরকে যদি বলে যে কোনো ভেক্টর এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর এবং সি একটা ভেক্টর, কয়টা ভেক্টর? তিনটা। তার মানে হচ্ছে এটি মূলত একটা ক্রোধ। এখন গুণন বলতে বোঝায় যদি তোমাদেরকে কখনো বলে যে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে কিনা, তিনটি ভেক্টর একই সমতলে থাকা সত্ত্বেও, তিনটি ভেক্টর একই সমতলে থাকা সত্ত্বেও, একই সমতলে থাকার সত্য কি? তখন তোমাদেরকে বলতে হবে যে দুটি ভেক্টরের ক্রস গুণন এবং তার সাথে অপর ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে কিন্তু আমরা একই সমতলে পাবো। অর্থাৎ দেখো, বি ভেক্টর তার সাথে সি ভেক্টর কি গুণ করলাম? ক্রস। তার সাথে যদি এ ভেক্টর ডট করি এবং আলটিমেট মানটা যদি ভ্যালু শূন্য পাই তাহলে আমরা বলবো যে ভেক্টর তিনটাই কোথায় আসছে? একই সমতলে অবস্থান করছে। এখান থেকে এই তথ্যগুলো একটুকু জানলেই কিন্তু তোমার ক্রোধ গুণন যে টপিক এটা তো ক্লিয়ার হয়ে যায়। এখন আসো আমরা পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস সম্পর্কে আমরা একটু কয়েকটা তথ্য তোমাদেরকে অবগত করি। দেখো, ফার্স্ট অফ অল ক্যালকুলাস জানার জন্য তোমাদেরকে অপারেটর বিষয়ে জ্ঞান রাখতে হবে। অপারেটর জিনিসটা আসলে কি? এটা একটা ইংরেজি শব্দ। এটা বলতে মূলত চলককে বোঝানো হয়। চলককে কি করা হয়? ইন্ডিকেট করা হয়। এখন দেখো, চলক কারা? আমরা অনেক সময় স্কোয়ার বা বর্গ বিষয়টা এরকম ভাবে উল্লেখ করি, প্লাস ঘন এই যে এটা উল্লেখ করি, প্লাস রুট যেটাকে আমরা বর্গমূল বলি বাংলাতে। এগুলো সবই কি বলতো? এগুলো সবই মূলত হচ্ছে এক একটা অপারেটর। এগুলোকে তুমি যদি কোনো একটা ম্যাথে শুধু একা একা ব্যবহার করো কিন্তু এরা কোনো ভ্যালু দিতে পারবে না, অর্থাৎ এদের কোনো কিন্তু মান নাই। কিন্তু যখনই এরা কোনো কিছুর সামনে বসে বা কোনো কিছুর পাশে বসে তখনই কিন্তু এরা মান প্রকাশে সক্ষম হয়। অর্থাৎ অপারেটর জিনিসটা কি? এরা নিজে নিজে কোনো ভ্যালু প্রকাশ করতে পারে না, এরা নিজে নিজে কখনো ব্যবহার হতে পারে না। যখন কোনো কিছু সামনে বা পেছনে বসে তাদের মানগুলোকে পরিবর্তন করতে দিতে পারে তখনই তাকে বলা হয় তাকে অপারেটর। দেখো, যদি তুমি 3 স্কোয়ার করো কত হবে? 9। 3 কিউব করো তখন তুমি পাবা 27, প্লাস তুমি যদি 9 কে রুট করো 3। অর্থাৎ এরা যখন কোনো নির্দিষ্ট সংখ্যার আগে অথবা পরে বসে তখনই কিন্তু সেই মানটা পরিবর্তন করে দিতে পারে। সেটাই মূলত অপারেটর। এমনই একটি অপারেটর আছে, সেটি হচ্ছে আমাদের যে আজকের পড়ার মূল বিষয় থাকবে, সেটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর দেখাও, আমি বলি। দেখো, ভেক্টর ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর, যেটাকে
এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় এবং এটাকে স্যার হ্যামিল্টন সর্বপ্রথম আবিষ্কার করে। তাহলে এই সম্পর্কে একটা তথ্য, স্যার হ্যামিল্টন সর্বপ্রথম এটি কি করে, আবিষ্কার করে। এখান থেকে আরেকটা তথ্য জানতে হবে, এর আরেকটা নাম আছে, তাকে বলা হয় থেকে নেবলা ভেক্টর। এর আরেকটা নাম কি, নেবলা ভেক্টর। একটা আলটিমেট ভ্যালু আছে, সেটা হচ্ছে নেবলা ভেক্টর সমান সমান, তুমি ডিডি এক্স পড়ো, ডিডি এক্স আই ক্যাপ প্লাস ডিডি এক্স অফ জে ক্যাপ প্লাস ডিডি এক্স অফ কে ক্যাপ, এটা উল্লেখ করতে পারো। তুমি যদি এখানে এটি ব্যবহার করো তাহলে কিন্তু তুমি কি পেলে, আলটিমেট নেবলা ভেক্টর বা আমাদের যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর সেটা সম্পর্কে তুমি ভালোভাবে অবগত হয়ে গেলে। তাহলে অপারেটর সম্পর্কে তুমি জানলে, এখন আসে আমরা আস্তে আস্তে আমাদের যে মূল পড়া সেটিকে যাই। প্রথমে আমাদের আছে গ্রেডিয়েন্ট। আমরা প্রথমে সংজ্ঞাগত জানবো, তারপরে গিয়ে আমরা সেখান থেকে তার ব্যবহার সম্পর্কে জানবো। এখন ফার্স্ট কি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আসলে কি এটা আমাদেরকে জানতে হবে। গ্রেডিয়েন্ট কাকে বলে, এটি হচ্ছে মূলত কোন একটা ভেক্টর ক্ষেত্র অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে কোনটা, এই আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে অধিক রাশির সর্বাধিক কি করে বৃদ্ধির হার নির্দেশ করে, সেটাকে বলা হয় থাকে স্কেলার অপেক্ষক বা আমাদের যে গ্রেডিয়েন্ট যেটাকে বলছি সেটি। এখন আসে গ্রেডিয়েন্ট মূলত আসলে কি। গ্রেডিয়েন্ট হচ্ছে, আমরা যে এর আগে একটা অপারেটর করলাম না, নেবলা ভেক্টর। এখন নেবলা ভেক্টর এখানে আসছে না, বাট নেবলা ভেক্টরের আগে যদি আমরা কোনো একটা স্কেলার অপেক্ষক, অর্থাৎ সেটাকে যদি আমরা ধরি যে হচ্ছে এরকম, এটাকে আমরা ফাই বলি, এর মান যদি আমি এক্স ওয়াই জেড, এক্স কমা ওয়াই কমা জেড ধরি, এটা মূলত স্কেলার অপেক্ষক। এর আগে যদি আমি একটা জিনিস গ্রেডিয়েন্ট, জি আর এ ডি বোঝাই, তাহলে তুমি বুঝবা যে এটা দ্বারা কি বোঝাচ্ছে, গ্রেডিয়েন্ট। অর্থাৎ এ দ্বারা এর কাজ আসলে কি, গ্রেডিয়েন্টের কাজ আসলে কি, গ্রেডিয়েন্টের কাজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। দেখো গ্রেডিয়েন্টের, এই গ্রেডিয়েন্ট করার নিয়ম কিন্তু এই যে গ্রেডিয়েন্টের সাথে পাশে এটা বসবে নেবলা অপেক্ষক, সেখান থেকে কাজ করা হবে। গ্রেডিয়েন্ট তোমরা খেয়াল করছো যে গ্রেডিয়েন্ট এটা বলতে যদি আমি ভাঙি তাহলে এখান থেকে আসবে নেবলা ভেক্টর প্লাস ফাই, ঠিক আছে, এই কিন্তু আসল কিছু। এখন দেখো এখান থেকে আমি আরেকটা জিনিস, তোমাদের গ্রেডিয়েন্ট আসলে কাজ কি এইটাই তোমাদেরকে জানতে হবে, অন্যগুলো তোমাদের মাথায় না থাকলেও কিন্তু এটা মাস্ট জানতে হবে। গ্রেডিয়েন্ট বলতে বোঝায় যে কোনো একটা, তুমি যদি স্কেলার রাশি মেশিনের ভিতরে দাও, তার যে উত্তর পাবা সেটা কিন্তু ভেক্টর হিসেবে বাইর হবে। অর্থাৎ এখান থেকে তুমি জানছো যে কোনো একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করার যে পদ্ধতি, সেটাই মূলত আমাদের আজকের পড়ার গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্টের সংক্ষিপ্ত ফর্মটা তুমি কি জানলে, যে কোনো একটা স্কেলার রাশিকে এটা কি করে, কোনো একটা স্কেলার রাশিকে এটা ভেক্টর রাশিতে কনভার্ট করতে সহায়তা করে। তাহলে স্কেলারকে ভেক্টরে কনভার্ট করার পদ্ধতির নাম কি, গ্রেডিয়েন্ট। আর যদি বলে অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে কোনটা, সেটা স্কেলার অপেক্ষক বা আমাদের যে গ্রেডিয়েন্ট, সেটাকে তুমি উল্লেখ করতে পারো। এখন আসো পরবর্তী টপিক, সেটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ডাইভারজেন্স জিনিসটা আসলে কি, এটি মূলত কোনো একটা ফ্লাক্সের প্রকৃতি বা অবস্থান সম্পর্কে আমাদেরকে জানান দেয়। এখন আসো ডাইভারজেন্স দ্বারা মূলত কোনো একটি বিন্দুতে ভেক্টর ক্ষেত্রের তড়িৎ ফ্লাক্সের প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানায়। তাহলে আমাদেরকে যদি তড়িৎ ফ্লাক্সের প্রকৃতি সম্পর্কে জানাই এমন কোনো কিছু রাশি বলে, তার নামই হবে মূলত ডাইভারজেন্স। এখন আসো ডাইভারজেন্স জিনিসটা আসলে মূলত কাজ কি। এখন দেখো ডাইভারজেন্স জিনিস বলতে বোঝানো হয় যে কোন একটা অবস্থান ভেক্টর তুমি ধরলে, সেটা হচ্ছে মূলত ভি ভেক্টর।
একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। এখন তার যদি ডাইভারজেন্স তুমি নির্ণয় করতে চাও, ডাইভারজেন্স ডাইভারজেন্স অফ ভি ভেক্টর অর্থাৎ ডিআইভি উল্লেখ করে তুমি এখানে যদি ভি ভেক্টর উল্লেখ করো, তাহলে এখানে তুমি ন্যাবলা ভেক্টর ইউজ করবা প্লাস তার সাথে থাকবে ভি ভেক্টর। এটাই মূলত হচ্ছে আমাদের যে ডাইভারজেন্স। এখন এখান থেকে আমাদের কয়েকটা তথ্য আমরা জানবো। মানটা যদি পজিটিভ আসে একরকম ভ্যালু দিবে, নেগেটিভ আসে একরকম ভ্যালু দিবে। তাহলে যদি প্লাস হয় তাহলে তুমি এখান থেকে সিদ্ধান্ত নিবে যে আয়তন বৃদ্ধি পাবে। প্লাস হলে এখান থেকে কি সিদ্ধান্ত নিবে, যে আয়তন বৃদ্ধি পাবে। আর যদি মাইনাস হয় তুমি জানবা যে আয়তন হ্রাস পাবে। আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে রো অর্থাৎ ঘনত্ব সমান এম বাই ভি। অর্থাৎ আয়তন যদি বৃদ্ধি পায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে ঘনত্ব কি হবে, আয়তন বৃদ্ধি ঘনত্ব হ্রাস, এবং আয়তন হ্রাস অর্থাৎ আলটিমেট ঘনত্ব বৃদ্ধি। তাহলে এখান থেকে দুইটা তথ্য জানলে, যে ফ্লাক্সের বিষয়টা, যে আয়তন বৃদ্ধি পেলে যদি মানটা আলটিমেট ভ্যালু মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি প্লাস আসে তাহলে কি হবে, এবং মাইনাস আসলে আসলে কি হবে, প্লাস হলে আয়তন বৃদ্ধি পাবে প্লাস ঘনত্ব হ্রাস পাবে, আর যদি মাইনাস হয় তাহলে আয়তন হ্রাস পাবে প্লাস ঘনত্বটা বৃদ্ধি পাবে। এখন আসো এইখান থেকে ডাইভারজেন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা তোমাদেরকে আমাদের জানাতে হবে। দেখো যদি প্লাস আসলে তো একরকম মান হবে, মাইনাস হলেও আর একরকম মান হবে। যদি তোমার দেখা যায় যে তুমি ন্যাবলা ভেক্টর আর ভি ভেক্টর মানটা পেয়েছো 0, তাহলে কি হবে, এখান থেকে বলছে যে ডাইভারজেন্সের ভ্যালু যদি 0 হয় তাহলে তার সলিনয়েডাল 0 হবে। কি হবে, তাকে সলিনয়েডাল বলে। অর্থাৎ সলিনয়েডাল কখন বলবে, যখন তাকে ডাইভারজেন্স কি হবে, 0 হবে। অর্থাৎ কোনো ভেক্টরের তুমি বলতে পারো এখান থেকে যে কোনো ভেক্টরের, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য, কোনো ভেক্টরের ডাইভারজেন্স ডাইভারজেন্স 0 হলে তাকে সলিনয়েডাল বলে। তাহলে সলিনয়েডাল, কোন একটা ভেক্টর সলিনয়েডাল হওয়া সত্ত্বেও কি, ন্যাবলা ভেক্টরের সাথে ওই ভেক্টরের ডট গুণফল আলটিমেট ভ্যালু কি হতে হবে, 0। এটাই কিন্তু সত্য, যে যদি 0 হয়, ডাইভারজেন্স 0 হয়, তাহলে আমরা কি পাবো, ওটাকে কি নামে ডাকবো, তাকে সলিনয়েডাল হিসেবে ডাকবো। ঠিক আছে, প্লাস হলে কি হবে বলেছি, মাইনাস হলে কি হবে সেটাও বলেছি। ঠিক আছে, এখন তড়িৎ ফ্লাক্সের প্রকৃতি, যদি প্লাস হয়, এটা মনে করো একটা তড়িৎ ফ্লাক্স যদি প্লাস হয় তাহলে সেটা বাইরে হয়ে যাবে। আর যদি সেটা দেখো যে মাইনাস আসছে আলটিমেট ভ্যালু, তাহলে সেটা ভিতরে প্রবেশ করবে এরকম ভাবে। এবং যদি সেটা 0 ডাইভারজেন্স হয় তাহলে দেখবা যে এই পাশ দিয়ে দিবা, সেটা এই পাশ দিয়ে বাইর হয়ে যাবে। এটা কখন, যখন ডাইভারজেন্স 0। এটা কখন, যখন মাইনাস। এটা কখন, যখন মান পজিটিভ। তাহলে ডাইভারজেন্স থেকে এতটুকু তথ্য জানলে ইনশাল্লাহ ডাইভারজেন্স ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, যে কখন সলিনয়েডাল হবে, যখন তাদের ডট ডাইভারজেন্সের মান কি আসবে 0, তখন কিন্তু মানটা কি হবে, সলিনয়েডাল হিসেবে ডাকা হবে। একটা জিনিস খেয়াল করো, যে এখানে কিন্তু ন্যাবলা আগে আছে, ঠিক আছে, তারপরে কিন্তু ভি ভেক্টর। এটা কিন্তু এমসিকিউতে একটু ঘুরিয়ে দিতে পারে। আসলে সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে আমাদের কাল্ক রাশি। কাল্ক থেকে আমাদেরকে কি জানতে হবে, দেখো আরেকটা জিনিস, আমাদের যে এই যে ডাইভারজেন্সের যে কাজ, সেটা কিন্তু আমি বলি না এখনো। ডাইভারজেন্স উল্টা কাজ করে। ডাইভারজেন্স এটা মূলত এটাই ইম্পর্টেন্ট বেশি, যে কোনো একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলারে কনভার্ট করে। তাহলে ভেক্টর ক্ষেত্রকে অর্থাৎ ভেক্টর রাশিকে স্কেলারে কনভার্ট করে এমন রাশির নাম কি, পদ্ধতির নাম তুমি যদি বলো, সেটাই হবে মূলত আমাদের ডাইভারজেন্স। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর যদি স্কেলারকে ভেক্টর কনভার্ট করে, এর নাম কি, এটার নাম কিন্তু আমাদের আগের যে পড়া গ্রেডিয়েন্ট, সেটি কিন্তু ওই কাজটি করে। এখন আসে আমরা কাল্কের ভিতরে প্রবেশ করি। কালকে বলছে যে কাল্ক এটা একটা ভেক্টর রাশি। ফার্স্ট অফ অল, কাল্ক কি রাশি, এটা একটা ভেক্টর রাশি। আর কাল্ক মূলত ঘূর্ণায়নের সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত, ঘূর্ণায়নের সাথে সম্পর্কিত। এখন দেখো কাল্ক থেকে যদি তুমি কোনো কিছু জানতে চাও, সেটা মূলত সূত্রটা আসলে কি, এখানে হচ্ছে
আমরা যে ন্যাবলা ভেক্টর আছে সেই ন্যাবলা ভেক্টরের সাথে এখন আসো আমরা কালকের সূত্রটা সম্পর্কে একটু ধারণা করি। দেখো কাল্ক, এখন আসো আমরা কালকের সূত্র সম্পর্কে একটু দেখি। কালকের সূত্র মোটামুটি ডাইভারজেন্স বা গ্রেডিয়েন্টের মতোই। এক্ষেত্রে প্রথম আমরা ন্যাবলা ভেক্টর দেব, তার সাথে ক্রস গুণ। দেখো আমি বড় করে দিছি, কিন্তু কি ক্রস, ক্রস কার সাথে ক্রস হবে, এখানে যে ভেক্টর রাশি থাকবে তার সাথে। এখন যদি এখানে ভি ভেক্টর আমি একটা ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, দেখা যাবে যে এই দুইটার ক্রস গুণফল সেটাই মূলত কাল্ক। অর্থাৎ কাল্ক কি নির্দেশ করে, এটা মূলত ঘূর্ণায়নের সাথে নির্দেশ করে। অর্থাৎ কাল্ক থেকে তুমি কয়েকটা তথ্য জানো যে কোনো ভেক্টর কোনো বিন্দুর চারিদিকে ভেক্টরটি কতবার ঘুরলো সেটি নির্দেশ করে কাল্ক। তাহলে কতবার ঘুরলো নির্দেশ করে তাকে কি বলবো আমরা, কাল্ক। ঠিক আছে, কমপ্লিট। কাল্কের সূত্র কি, যে ন্যাবলা ভেক্টর ক্রস ভি ভেক্টর। এখন কাল্ক থেকে আমাদেরকে কয়েকটা তথ্য আমাদেরকে জানতে হবে। দেখো কাল্ক থেকে যে তথ্যগুলো আমাদেরকে জানতে হবে, এখান থেকে তুমি আরেকটা তথ্য এখানে লিখে রাখো, যে কাল এর ডাইভারজেন্স শূন্য। অর্থাৎ কাল্ক যদি বলো যে ন্যাবলা ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ক্রস ভি ভেক্টর, এই মানটা ভ্যালুটা কত, শূন্য। তাহলে তুমি জানছো যে কাল্ক ভেক্টরের আর ডাইভারজেন্স কত, শূন্য। আরেকটা কোনো বিন্দু চারিদিকে ভেক্টরে কতবার ঘুরলো এটাই মূলত কাল্ক নির্দেশ করে। কাল্কের কি সূত্র এটা। এখন আসলে আমাদের কাল্ক থেকে যে গুরুত্বপূর্ণ নার্সিং এর জন্য ইম্পর্টেন্ট দুইটা লাইন, এটা বলে কিন্তু ভিডিও আমি শেষ করে দিব। দেখো যেটা মূলত কাল্ক ভেক্টর, দেখো এই যে ন্যাবলা ভেক্টর, একটা আমি ভেক্টর নিলাম, সেটা হচ্ছে এফ ভেক্টর। যে কিছু যাই কিছু তুমি নিতে পারো। এখন এই মানটা যদি শূন্য হয়, কি হয়, শূন্য হয়, তখন তুমি ধরো থেমে গেল, অর্থাৎ কি এটা কি ঘুরছে না, তাহলে তুমি এখান থেকে তুমি বলতে পারো এটা মূলত এফ ভেক্টরটা কি, অঘূর্ণয়নশীল। যখন দেখবা ওয়া এসে গেছে তখন তুমি বলবা যে এটা হচ্ছে সংরক্ষণশীল। তাহলে কোনো ভেক্টরের কাল্কের মান বা ভ্যালু যদি শূন্য হয়, তুমি বলবে এটা কি, অঘূর্ণয়নশীল। প্লাস এখান থেকে যদি যেহেতু এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাহলে সংরক্ষণ নাকি অসংরক্ষণ সেই দিকে বিবেচনা করে সেটা কি হবে, সংরক্ষণশীল। আর যদি ন্যাবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর এর মানটা নট ইকুয়াল শূন্য হয়, তুমি তখন বলবা এটা মূলত ঘূর্ণায়নশীল। থেমে তো থাকবে না, তখন কি হবে, সে ঘুরতে থাকবে। অর্থাৎ আলটিমেট ভ্যালু, এখন দেখো এখানে কিন্তু আসি নাই, অর্থাৎ নেগেটিভিটি আসি নাই, তখন তুমি এখানে এর আগে দিয়ে দিবা। তাহলে তুমি সুন্দরভাবে অসংরক্ষণশীল এটা কিন্তু প্রকাশ করতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের নার্সিং এর জন্য 100% ইম্পর্টেন্ট থাকে। যদি ভেক্টর অধ্যায় থেকে কোনো কোশ্চেন হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট থাকবে সবচাইতে বেশি। এর উপর তোমরা গুরুত্ব সবচাইতে বেশি আরোপ করবা। এখন দেখো, যদি রৈখিক বেগ ভি সমান আমরা কি জানি, ওমেগা গুণ আর। এখন এই ভি এর যদি তুমি ডাইভারজেন্স কাল্ক করো, যে মানটা পাবা সেটা সে ওমেগার দ্বিগুণ হবে। কি হবে, কিন্তু ওমেগার দ্বিগুণ হবে। এটাই মূলত আমাদের কাল্কের ভিতরে বলা ছিল। তাহলে এই যে তিনটা পার্ট, অর্থাৎ আজকের পার্টটা ছিল 3, অর্থাৎ 3 পার্টের মাধ্যমে তোমাদের ভেক্টর সম্পর্কে একটা গোছানো নোট দেওয়ার চেষ্টা আমি করেছি। মূলত আমি চেষ্টা করেছি সুন্দর নোট দেওয়া, এবং আলটিমেট তোমাদেরকে দিয়েছি। এর উপরে যদি তুমি পড়াশোনা করো, ভেক্টর অধ্যায় আর দেখার প্রয়োজন পড়বে না আশা করি। তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টা সম্পূর্ণ হলো। আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।